বধূর সাজে অজ্ঞান হয়ে বিছানায় পড়ে আছে বর্ষা। বর্ষার সামনে চেয়ারে বসে বাঁকা হেসে বর্ষার দিকে তাকিয়ে আছে মেঘ। বাতাসে কিছু চুল উড়ে এসে পড়েছে বর্ষার মুখের ওপর, যার কারণে বর্ষার চেহারাটা আরো বেশি মায়াবী লাগছে। মেঘ আলতো হাতে চুলগুলো সরিয়ে দিয়ে বর্ষার দিকে তাকিয়ে রাগী গলায় বলতে লাগল, কি ভেবেছিলি তুই বর্ষা, এত সহজে আমি তোকে অন্য কারো বউ হতে দিব? আমি বিদেশ ছিলাম ভেবে এই ফাঁকে তুই বিয়ে করে নিবি আর এই মেঘ সেটা জানবেও না? জানি তুই আমার ভালোবাসাটাকে সবসময় মজাই ভেবে এসেছিস, কখনো বুঝিসনি আমার ভালোবাসা, কিন্তু এবার থেকে বুঝবি, খুব বাজেভাবে বুঝবি তুই আমার ভালোবাসা। এতদিন ভালোবেসে বোঝানোর চেষ্টা করেছি আর তুই আমার সেই ভালোবাসাকে শুধু মজা ভেবে হেসে উড়িয়ে দিয়েছিস। কিন্তু এবার থেকে দেখবি আমার ভিলেন রূপ। হিরো সেজে তোকে জয় করতে না পারলেও এবার ভিলেন হয়ে তোকে জয় করব আমি। হা 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 হা। কথাগুলো বলেই হাসতে হাসতে ফেটে পড়ল মেঘ। কিন্তু এই হাসিটা আনন্দের হাসি নয়, বরং ভয়ঙ্কর কোনো রাগের এই হাসি। রাগে মেঘের চোখ দুটো লাল হয়ে আছে, কপালের রগগুলোও সব ফুলে উঠেছে। একটু পর পর রাগে দাঁতগুলো কটমট করছে মেঘ। নিজের রাগটাকে যেন কিছুতেই কন্ট্রোল হচ্ছে না ওর। বর্ষার সামনে থেকে উঠে হাতের ফোনটা নিয়ে বেলকুনিতে চলে গেল মেঘ। তারপর কাউকে একটা ফোন করে বলল, হ্যালো, আমি যা আনতে বলেছিলাম তা এনেছ? গুড, তাহলে 140 নাম্বার রুমে চলে আসো, আমি বর্ষাকে নিয়ে সেখানেই আছি। কথাটা বলেই ফোনটা কেটে দিল মেঘ। তারপর ডেভিল হেসে কারো জন্যে অপেক্ষা করতে লাগল। একটু পর দরজায় শব্দ হতেই মেঘ গিয়ে দরজা খুলে দিল। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মেয়েটা মুচকি হেসে বলল, ভাইয়া আপনি যা যা আনতে বলেছিলেন আমি তা নিয়ে আসছি, এই নিন। একটা প্যাকেট মেঘের দিকে এগিয়ে দিয়ে, এগুলো আমি নিয়ে কি করব? আমি চলে যাচ্ছি, তুমি এই সব ওকে পরিয়ে দাও। আর ওর পরনের বিয়ের সাজটা পুরোপুরি খুলে ফেলো, যেন বাসায় গেলে দেখে মনে হয় ও কারো সাথে পালিয়ে বিয়ে করে রাত কাটিয়ে অন্য ড্রেসে বাড়ি ফিরেছে। কিন্তু ভাইয়া এসব আপনি কেন করছেন? এতে তো বর্ষার কলঙ্ক হবে। ও সবার সামনে মুখ দেখাবে কি করে? আমি তো এটাই চাই, আমি চাই ওর কলঙ্ক হোক। ও কারো সামনে মুখ দেখাতে না পারুক। তোমায় যা করতে বললাম সেটা করো। আর এই কথাগুলো যেন আর কেউ জানতে না পারে, নইলে আমার চাইতে খারাপ তোমার জন্যে আর কেউ হবে না। তুমি ভালো করেই জানো আমি চাইলে কি কি করতে পারি। মেঘের কথা শুনে মেয়েটা শুকনো ঢোক গিলে বলল, সরি ভাইয়া, আমি বর্ষার কাপড় চেঞ্জ করে দিচ্ছি আর আপনাকে কথা দিচ্ছি এইখানের কথা আমি ছাড়া আর কেউ জানবে না। গুড গার্ল, ওকে তুমি তোমার কাজ করো, আমি বাকি কাজগুলো করে আসছি। কথাটা বলেই চলে গেল মেঘ। আর মেয়েটি বর্ষার কাছে গিয়ে বর্ষার পাশে বসে বর্ষার দিকে তাকিয়ে অসহায় গলায় বলল, সরি রে বর্ষা, পারলে আমায় ক্ষমা করিস। আমি তোর সাথে এমনটা না করলে যে মেঘ ভাইয়া তুই সহ আমারও হয়তো ক্ষতি করে দিবে। প্লিজ আমায় ক্ষমা করিস বর্ষা। তবে আমি যতটা জানি মেঘ ভাইয়া তোর ক্ষতি করতে পারবেন না। উনি যে তোকে সত্যিকারের ভালোবাসেন। কথাটা বলেই বর্ষার গায়ের গয়না আর জামা কাপড় খুলতে লাগল মেয়েটা। তারপর দ্রুত হাতে বর্ষার ড্রেস চেঞ্জ করে বর্ষার বিয়ের জামা কাপড় আর গয়নাগুলো নিয়ে চলে গেল মেঘের কাছে। একটু পর তিনজন মহিলা রুমে ঢুকল বর্ষার।
তিনজন মহিলাই মুখে মাস্ক পরে মুখ ঢেকে এসেছে। তাদের মাঝে একজন মহিলা বর্ষার মুখে এক জগ পানি ছুঁড়ে মারল। মুখে পানি পড়ায় জ্ঞান ফিরে মিটিমিটি চোখে মহিলাগুলোর দিকে তাকালো বর্ষা। তারপর বোঝার চেষ্টা করলো ও এখন কোথায় আছে। বর্ষার জ্ঞান ফিরতে দেখে একজন মহিলা বর্ষাকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে ওঠ জলদি, অনেক ঘুমিয়েছিস, এবার উঠে এই কাগজটাতে সই কর। মহিলাটার কথা শুনে ধীরে ধীরে উঠে বসল বর্ষা। তারপর অবাক চোখে চারিদিকে তাকিয়ে দেখে নিজের দিকে তাকিয়ে বলল, আমি কোথায়? আর আপনারা কারা? আমি এখানে এলাম কি করে? আজ তো আমার বিয়ে ছিল, আমি তো বউ সেজে বসেছিলাম আমার রুমে। তাহলে আমি এখানে কি করে এলাম? কারা আপনারা, কি চান আমার কাছে? এই শোন, তোর এত প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আমরা। বেশি বকবক না করে এই কাগজটায় সই করে দিয়ে নিজের বাড়ি ফিরে যা। কিসের কাগজ এটা? আর আপনারা আসলে কারা? আমায় তুলে এনেছেন কেন? আমি বাসায় যাব, কান্না করে দিয়ে বলল বর্ষা। এই শোন, তোর ওই ন্যাকা কান্না বন্ধ করে এইটাতে একটা সই কর। এটা তোর কাবিননামার কাগজ। এটাতে সই করলে তোর বিয়ে হয়ে যাবে। বিয়েটা করে তারপর নিজের বাড়িতে ফিরে যা, তোর কিছুই হবে না। বিয়ে? এটাতে সই করলে কার সাথে বিয়ে হবে আমার? আর আপনারা কেন করছেন আমার সাথে এমন? আমি বাসায় যাব, যেতে দিন আমায়। কথাগুলো বলেই বিছানা ছেড়ে নেমে দরজার দিকে চলে যেতে নিল বর্ষা। কিন্তু তার আগেই একজন মহিলা ওর হাত শক্ত করে ধরে হ্যাচকা টান দিয়ে বিছানায় ছুঁড়ে ফেলে বলল, ভালো কথা কানে যায় না তোর, তাই না? এই কাগজে সই না করে এক পা এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে তুই ভাবতে পারবি না তোর সাথে ঠিক কি হবে। ভালো চাস তো এটাতে একটা সই কর, তারপর নিশ্চিন্তে বাসায় ফিরে যা। বর্ষা কি হচ্ছে ওর সাথে কিছুই বুঝতে পারছে না। এই মহিলারাই বা কারা, কেনই বা এমন করছে ওর সাথে, কোনো কিছুই মাথায় ঢুকছে না ওর। কিন্তু এতটুকু বুঝে গেছে যে এই কাগজে সই না করলে ওর আর বাড়ি ফেরা হবে না। তাই ভয় আর কোনো উপায় না দেখে কাগজটা হাতে নিয়ে কাঁপা কাঁপা হাতে ওটাতে সই করে দিল বর্ষা। সই করার সময় কাগজের লেখাগুলো পড়তে চাইলে সেটাও ওকে পড়তে দিল না মহিলাগুলো। কাবিননামায় সই করার সাথে সাথে কাগজটা কেড়ে নিয়ে মহিলাগুলো বলল, আজ থেকে তুই বিবাহিত। এই কাগজে সই করার ফলে তুই আমাদের বসের বউ হয়ে গেলি। এখন রাতটা এখানে থাক, কালকে সকালে নিজের বাসায় ফিরে যাবি। কে আপনাদের বস? কার কথা বলছেন আপনারা? আমার সাথে আপনারা কেন করছেন এমন? প্লিজ আমায় বাসায় যেতে দিন। আজ আমার বিয়ে, বাসা ভর্তি কত লোকজন। আমার বাবা মার মাথা হেট হয়ে যাবে সবার সামনে। তারা কাউকে মুখ দেখাতে পারবে না। প্লিজ আমায় যেতে দিন। বর্ষার কথা শুনে কেউ কোনো উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে চলে গেল। বর্ষা দরজার কাছে ছুটে গিয়ে কাঁদতে কাঁদতে ডাকতে লাগল ওদের, কিন্তু বর্ষার ডাক আর কান্না ওদের কাছে পৌঁছাল না। বর্ষা যখন পাগলের মতো কান্না করে ওদের ডাকছিল, তখন টেবিলের ওপর থাকা ফোনটা বেজে উঠল ক্রিং ক্রিং শব্দে। ফোনের শব্দ পেয়ে বর্ষা ফোনের কাছে এগিয়ে গিয়ে কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে কানের কাছে ধরে। তখনই ফোনের ওই পাশ থেকে কেউ বলে ওঠে, এভাবে কান্না করে কোনো লাভ হবে না সুইটহার্ট। এই দরজা তো আর সকালের আগে খুলবে না কেউ।
তাই ভালো মেয়ের মতো পাশের রুমে খাবার রাখা আছে, সেগুলো খেয়ে ঘুমিয়ে পড়ো কেমন? সকালে দরজা খুলে দিল, তখন বাসায় চলে যেও। কে আপনি? কেন করছেন আমার সাথে এমন? কি ক্ষতি করেছি আমি আপনার? প্লিজ আমায় বাসায় যেতে দিন। আজ আমার বিয়ে, আমি বাড়ি না গেলে আমার বাবা মা কারো কাছে মুখ দেখাতে পারবে না। হা হা হা, তোমার বিয়ে তো হয়ে গেছে জানেমান। একটু আগেই তো কাগজে সই করে তুমি বিয়ে করলে আমায়। এখন কথা না বাড়িয়ে লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ খাবার খেয়ে শুয়ে ঘুমিয়ে পড়ো। আর যদি কথা না শুনো তাহলে আজকে আমাদের বাসর রাত, তাই না? আমি কিন্তু ফুলসজ্জা করতে চলে আসব। সেটা নিশ্চয়ই তোমার ভালো লাগবে না সোনা। ফোনের ওই পাশের ব্যক্তির কথা শুনে ফোনটা ছুঁড়ে মারল বর্ষা, তারপর ফ্লোরে বসে পড়ে অঝরে কাঁদতে লাগল। এদিকে সিসি ক্যামেরায় সব দেখছে মেঘ। বর্ষাকে এভাবে কাঁদতে দেখে মেঘ বাঁকা হেসে বলল, কাঁদ বর্ষা কাঁদ। আজ আর তোর কান্না দেখে ক্ষতবিক্ষত হবে না এই মেঘের হৃদয়। তোকে তো এখন শুধু কাঁদতেই হবে। আমার সাথে বেইমানি করার ফল হারে হারে ভোগ করবি তুই। এবার থেকে বুঝতে পারবি তুই যে আই এম ইয়োর উইলার এন্ড লাভার। সারারাত কান্না করতে করতেই কেটে গেল বর্ষার। ভোরের দিকে চোখ লেগে আসলে ফ্লোরে বসেই খাটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে বর্ষা। সকাল ৯টা। হোটেলের কেয়ারটেকার এক মহিলার ডাকে ঘুম ভাঙে বর্ষার। এই যে ম্যাডাম, শুনছেন? ম্যাডাম, আমি আপনাকে বলছি, আপনি কি শুনতে পারছেন? মহিলাটার ডাক শুনে ঘুম ঘুম চোখে মাথা তুলে মহিলাটার দিকে তাকায় বর্ষা। রুমে শুধু ওই মহিলা নয়, সাথে আরও অনেকেই উপস্থিত আছেন। হোটেলের ম্যানেজার বর্ষাকে তাকাতে দেখে বলে ওঠে, ম্যাডাম, আপনি কি ঠিক আছেন? এভাবে ফ্লোরে বসে ঘুমাচ্ছেন কেন? আর আপনাকে নিয়ে যিনি এসেছিল উনি, মানে আপনার হাজবেন্ড, কোথায়? বর্ষা শুধু হা করে তাকিয়ে সবাইকে দেখছে আর সবার কথা শুনছে। ওর কানে যেন কোনো কথাই পৌঁছাচ্ছে না। বর্ষার এমন অবস্থা দেখে ম্যানেজার আর বর্ষাকে কিছু জিজ্ঞেস না করে ওই কেয়ারটেকার মহিলাটাকে কি যেন বলে রুম থেকে বেরিয়ে গেলেন। ম্যানেজারের সাথে সবাই চলে গেল রুম থেকে, শুধু ওই মহিলাটা ছাড়া। এই যে ম্যাডাম, দেখুন আমার দিকে। কি হয়েছে আপনার? আপনার বাসার ঠিকানা বলুন বা আপনার বাড়ির কারো ফোন নাম্বার দিন, আপনার অবস্থা আমাদের ভালো ঠেকেছে না। মহিলাটার কথা শুনে যেন এতক্ষণে হুঁশ এলো বর্ষার। বর্ষার একে একে মনে পড়ে গেল গতকালকের সব কথা। মনে পড়ার সাথে সাথে বর্ষা আর এক মুহূর্ত দেরি না করে উঠে দাঁড়িয়ে দৌড়ে চলে গেল বাইরের দিকে। বর্ষার পিছু পিছু ম্যাডাম ম্যাডাম বলে ডাকতে ডাকতে মহিলাটাও বের হলো, কিন্তু কোনো কাজই হলো না। মহিলাটার ডাক যেন কান পর্যন্ত পৌঁছালো না বর্ষার। বর্ষা দৌড়ে হোটেল থেকে বাইরে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়াল। ও ঠিক মতো চিনতেও পারছে না ও এখন কোথায় আছে। এদিক সেদিকে তাকিয়ে কিছু চিনতে না পেরে ফুটপাত ধরে এক প্রকার দৌড়াতে লাগল বর্ষা। রাস্তার লোকেরা সব অবাক চোখে তাকিয়ে আছে বর্ষার দিকে। সেদিকে ওর কোনো হেলদোল নেই। বেলা 12:55। বর্ষাকে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে বর্ষার বাবা মা সহ সকল আত্মীয় স্বজন। বর্ষা একদম চুপচাপ হয়ে বসে আছে, ওর মুখে কোনো কথা নেই। আশেপাশের কিছু মহিলা একে অপরকে বলাবলি করে বলছে, দেখেছেন ভাবি, কি নির্লজ্জ মেয়ে। কালকে বিয়ের আসর থেকে পালিয়ে গিয়ে আজকে আবার ফিরে এসেছে কোনো মুখে, কে জানে।
আর বলবেন না ভাবি, আজকালকার যুগের ছেলে মেয়েগুলোর কি আর লজ্জ শরম আছে নাকি? দেখেন গিয়ে, কালকে হয়তো কোনো নাগরের হাত ধরে পালিয়েছিল, সে হয়তো রাত কাটিয়ে ছেড়ে চলে গেছে, তাই এখন নির্লজ্জর মতো আবার ফিরে আসছে। আশেপাশের মানুষের এমন কথা শুনে অসুস্থ হয়ে পড়েছেন বর্ষার বাবা আশরাফ খান। হঠাৎ সবাইকে ধমক দিয়ে বর্ষার বাবার সবচাইতে কাছের বন্ধু আহসান চৌধুরী বলে উঠলেন, আপনারা কি মানুষ নাকি অন্য কিছু হুমম? আপনারা খুব ভালো করেই দেখতে পাচ্ছেন এখানকার অবস্থা। আপনারা ওদের প্রতিবেশী হিসাবে ওদের সান্ত্বনা দিয়ে সাহায্য করতে এগিয়ে আসবেন কি, তা না করে এভাবে মিথ্যা অপবাদ দিচ্ছেন? আপনারা কি মানুষ নাকি অন্য কিছু? আহসান চৌধুরীর ধমক খেয়ে সবাই চুপ করে গেল। কিন্তু সবার মধ্যে থেকে একজন লোক বলে উঠল, আহসান ভাই, আপনাকে আমরা সবাই অনেক সম্মান করি, সাথে আপনার বন্ধু আশরাফ খানকেও। কিন্তু আপনিই বলুন যে মেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে গিয়ে আবার পরের দিন বাড়ি ফিরে আসে, তাও আবার অন্য পোশাকে, তাকে মানুষ কী বা বলবে? এদেরও আর দোষ কি? লোকটার কথা শুনে আশেপাশের সবাই ওনার সাথে যোগ দিল। এসব দেখে রাগ উঠে গেল আহসান চৌধুরীর। সে বর্ষার কাছে এগিয়ে গিয়ে বর্ষার বাহু ধরে ঝাঁকুনি দিয়ে বলল, বর্ষা মা, আর কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি তোকে বিশ্বাস করি। মেঘ যেমন আমার ছেলে, তেমন তুইও আমার মেয়ে। তোদের দুজনকে কখনো আলাদা চোখে দেখিনি আমি। তুই আমায় সবকিছু খুলে বল মা। কি হয়েছিল তোর কালকে? বিয়ের আসর থেকে কোথায় গিয়েছিলি তুই? আহসান চৌধুরীর কথা শুনে হু হু করে কেঁদে দিল বর্ষা। তারপর কাঁদতে কাঁদতে ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগল, চাচ্চু, বিশ্বাস করো, আমি কালকে বিয়ের আসর থেকে পালাইনি। কালকে যখন বর আসার কথা শুনে সবাই আমায় একা রুমে রেখে বর দেখতে যায়, তখন কেউ আমার মুখে রুমাল জাতীয় কিছু একটা চেপে ধরে। তারপর আমার আর কিছু মনে নেই। যখন আমার জ্ঞান ফেরে তখন আমি নিজেকে একটা হোটেলের রুমে এই পোশাকে আবিষ্কার করি। আর আমার সামনে তিনজন মাস্ক পরা মহিলা ছিল, তারা আমায় দিয়ে একটা কাগজে সই করাই জোর করে। আর বলে তাদের বসের সাথে নাকি আমার কাবিন হল। ওই কাগজটা একটা কাবিননামা ছিল, কিন্তু কাগজটার কোনো লেখাই ওরা আমায় পড়তে দেয়নি। তারপর ওরা আমায় রুমে আটকে রেখে চলে যায়। অনেক ডাকার পরেও কেউ দরজা খোলেনি। সকালে যখন দরজা খোলে তখন আমি দৌড়ে সেখান থেকে পালিয়ে আসি। আর তখনই তোমরা আমায় খুঁজতে খুঁজতে রাস্তায় পাও। আমি তোর সব কথা বিশ্বাস করি বর্ষা। আমি জানি তুই কখনো মিথ্যে বলতে পারিস না। তুই কি সেই হোটেলটা দেখলে চিনতে পারবি বর্ষা? আমাকে নিয়ে যেতে পারবি সেই হোটেলে? হ্যাঁ, আমি চিনতে পারবো চাচ্চু। আমায় যে রাস্তায় তোমরা পেয়েছ সেই রাস্তা ধরে একটু সামনে গেলেই সেই হোটেল। বর্ষার কথা শুনে আহসান চৌধুরী বর্ষার হাত ধরে দাঁড় করিয়ে বলল, চল বর্ষা, চল আমার সাথে, আমরা এখনই সেই হোটেলে যাব। ওখানে গেলে নিশ্চয়ই জানতে পারবো কে করেছে তোর সাথে এমন। কথাটা বলেই বর্ষার হাত ধরে বর্ষাকে নিয়ে আহসান চৌধুরী গাড়ি করে চলে গেলেন সেই হোটেলের উদ্দেশ্যে। 1 ঘন্টা পর গিয়ে পৌঁছালেন সেই হোটেলের সামনে। হোটেলের ভিতরে গিয়ে রিসিপশনে থাকা লোকটাকে জিজ্ঞেস করলে সে সরাসরি অস্বীকার করল বর্ষার কথা। তারপর আহসান চৌধুরী হোটেলের ম্যানেজারকে ডাকলে সেও বর্ষার কথা অস্বীকার করে বলল সে বর্ষাকে আগে কখনো দেখেনি। আর কালকে বর্ষা এখানে আসেওনি।
বর্ষা সবার এমন আচরণে অবাক হয়ে বলল, আপনারা কেন এভাবে মিথ্যে কথা বলছেন? আপনিই তো আজ সকালে আমায় ডেকে জিজ্ঞেস করছিলেন আমার কি হয়েছে। আমি আপনাদের হোটেলের ওই দিকের একটি রুমে ছিলাম। কেন সব কথা অস্বীকার করছেন এভাবে আপনারা? দেখুন ম্যাডাম, আমার মনে হচ্ছে আপনার মাথায় কোনো সমস্যা হয়েছে। আমরা তো বলছি আপনাকে এর আগে আমরা কখনো দেখিনি, আর না আপনি এখানে এর আগে এসেছেন। আর ওই দিকের রুমের কথা বলছেন, ওই দিকের সব রুমগুলো তো গত 7 দিন হলো সব বুক করা। তাহলে আপনি কখন এলেন? ম্যানেজারের কথা শুনে মাথায় হাত দিয়ে কাঁদতে কাঁদতে বসে পড়ল বর্ষা। এই অল্প কিছু সময়ের ব্যবধানে কি করে সবকিছু বদলে যেতে পারে কিছুই মাথায় ঢুকছে না ওর। বর্ষার এমন আচরণ দেখে আহসান চৌধুরী কিছু একটা ভেবে বর্ষাকে নিয়ে বাসায় ফিরে এলো। বাসায় ফিরতেই আশেপাশের সব লোকজন এসে ঘিরে ধরল বর্ষা আর আহসান চৌধুরীকে, আর একের পর এক প্রশ্ন ছুড়ে দিতে লাগল ওদের দিকে। বর্ষা একাধারে কান্না করে যাচ্ছে, কিছু বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে ও। বর্ষার মা বাবাও জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে আহসান চৌধুরীর দিকে। সবাইকে থামিয়ে দিয়ে আহসান চৌধুরী বলে উঠল, আপনারা সবাই দয়া করে একটু চুপ করুন। আমি বর্ষাকে নিয়ে গিয়েছিলাম সেই হোটেলে। সেখানে গিয়ে দেখেছি বর্ষা যা বলেছে সব সত্যি, শুধু কাবিনে সই নয় বরং বর্ষা একটা চেক বইয়ে সই করেছে। ওকে যারা কিডন্যাপ করেছিল তারা বর্ষার বিয়ের সব দামি দামি গয়না আর জামা কাপড় সহ বর্ষার ব্যাংক অ্যাকাউন্টে যা টাকা ছিল তা সব নিয়ে গেছে। আমি আসার সময় পুলিশকে বলে এসেছি পুলিশ দ্রুতই কিডন্যাপারদের ধরবে। বর্ষার এখানে কোনো দোষ নেই। আহসান চৌধুরীর কথা শুনে অবাক চোখে ওনার দিকে তাকায় বর্ষা। আহসান চৌধুরী বর্ষার দিকে তাকিয়ে ইশারায় বর্ষাকে শান্ত থাকতে বলে। তারপর আবারও সবার উদ্দেশ্যে বলে ওঠে, আমি আরেকটা কথা বলতে চাই। আমার আগে থেকেই অনেক শখ ছিল বর্ষা মাকে আমার ছেলে মেঘের বউ করে আমার ঘরে তুলতে। কিন্তু আশরাফর বিয়ে ঠিক করে ফেলায় আর বলতে পারিনি। এখন যখন বিয়েটা হয়নি তাই আমি চাই বর্ষা মাকে আমার পুত্রবধূ করে ঘরে তুলতে। কি আশরাফ দিবি তো আমায় আমার বর্ষা মাকে? বর্ষার বাবাকে উদ্দেশ্য করে বলল মেঘের বাবা আহসান চৌধুরী। আহসান চৌধুরীর কথা শুনে আশরাফ খান কান্না করে দিয়ে আহসান চৌধুরীকে বুকে জড়িয়ে ধরে বলল, তুই সত্যিই আমার প্রকৃত বন্ধু রে আহসান। তোর মতো একটা বন্ধু পাওয়া সত্যিই অনেক ভাগ্যের ব্যাপার। তুই না থাকলে আজ আমার পরিবার নিয়ে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকত না। আমার মেয়ের অনেক কপাল ভালো, তাই ও মেঘ বাবার মতো একটা স্বামী পাবে। কিন্তু মেঘ এই বিয়েতে রাজি হবে তো? হ্যাঁ আশরাফ, তোকে এসব নিয়ে ভাবতে হবে না। মেঘ অবশ্যই বর্ষা মাকে বিয়ে করবে। তুই বিয়ের ব্যবস্থা কর। আগামী শুক্রবার এই মেঘের সাথে বর্ষার বিয়ে। মেঘ আজকের ফ্লাইটেই দেশে ফিরবে। সকলের মুখের চিন্তার ছাপ কেটে গিয়ে হাসি ফুটে উঠেছে। সবাই নতুন করে বর্ষার বিয়ের তোড়জোড় করতে ব্যস্ত। কিন্তু বর্ষার মন ভালো নেই, ও কিছুতেই মেনে নিতে পারছে না এসব। হোটেলের ব্যাপারটা নিয়ে ভীষণভাবে ডিপ্রেশন করছে বর্ষা। সাথে মনে একটা ভালো লাগা কাজ করছে মেঘের সাথে বিয়ের কথা ভেবে। জানালার কাছে বসে বাইরের দিকে তাকিয়ে বর্ষা ডুব দিল 3 বছর আগের অতীতে মেঘের সাথে সেই প্রথম দেখা হওয়ার সময়ে। রাজশাহী থেকে ট্রান্সফার হয়ে সপরিবারে ঢাকা চলে আসেন বর্ষার বাবা আশরাফ খান। ঢাকায় এসেই বর্ষাকে কলেজে ভর্তি করতে নিয়ে যান।
বর্ষার খুশি যেন আর ধরছে না। বর্ষার অনেক দিনের শখ ছিল ঢাকায় কলেজে পড়ার। বর্ষাকে কলেজে ভর্তি করে দিয়ে বর্ষাকে নিয়ে আহসান চৌধুরীর বাসার উদ্দেশ্যে রওনা হয় বর্ষার বাবা আশরাফ খান। আশরাফ খানের অনেক ছোটবেলার বন্ধু এই আহসান চৌধুরী। দুজন নিজেদের জীবিকার জন্যে দুই শহরে থাকলেও কখনো আলাদা ছিলেন না। প্রতিদিন অন্তত একবার হলেও ফোনে কথা হতো আহসান আর আশরাফের। কিন্তু দেখা খুব কমই হতো দুজনের। আজ এতটা কাছাকাছি আসায় আশরাফ খান আর নিজেকে আটকে রাখতে পারলেন না। তাই বর্ষাকে নিয়েই বেরিয়ে পড়লেন আহসান চৌধুরীকে সারপ্রাইজ দেওয়ার জন্যে। চৌধুরী বাড়ির সামনে গাড়ি থামতেই গাড়ি থেকে নেমে একদম হা হয়ে গেল বর্ষা। বিশাল বড় একটা গেইটের সামনে দাঁড়িয়ে নিজেকে কেমন যেন ছোট ছোট লাগছে। বর্ষা পিছনে ঘুরে ওর বাবার উদ্দেশ্যে বলল, আব্বু আমরা মনে হয় ভুল ঠিকানায় এসে পড়েছি। এটা মনে হয় আহসান চাচ্চুর বাসা নয়। কত বড় বাড়িটা দেখেছ একবার? বর্ষার কথা শুনে আশরাফ খান মুচকি হেসে বর্ষার মাথায় হাত রেখে বলেন, আমরা ঠিক জায়গাতেই এসেছি রে মা। এটাই তোর আহসান চাচ্চুর বাসা। চৌধুরী পরিবার বলে কথা বড় লোক তো হবেই বল। চল মা ভিতরে চল। কথাগুলো বলেই বর্ষাকে নিয়ে গেটের কাছে এসে নক করলেন আশরাফ খান। আশরাফ খানকে দেখেই গেটের দারোয়ান রহিম বেককল মার্কা হাসি দিয়ে বলল, ভালো আছেন স্যার? আপনারে অনেক দিন পর দেখলাম। আপনার সাথে এইডা কে? আপনার মেয়ে নাকি? হুমম এটা আমার মেয়ে বর্ষা। আর আমি ভালো আছি। এখন বলো আহসান কি বাসায় আছে? জি স্যার, বড় স্যার বাসাতেই আছেন। আপনারা ভিতরে যান। দারোয়ানের সাথে কথা বলে বাসার ভিতরে গেল আশরাফ খান আর বর্ষা। গেইটের ভিতরে ঢুকেই যেন আরো বেশি অবাক হল বর্ষা। বাইরে থেকে বাড়িটা যতটা সুন্দর আর বড় মনে হয়েছিল, ভিতরটা তার চাইতে 10 গুণ সুন্দর ও বড়। গেইট দিয়ে ভিতরে ঢোকার পর মাঝখান দিয়ে রাস্তা, আর দুই পাশে রং বেরঙের ফুল গাছ। ডান পাশের ফুল গাছগুলোর মাঝখানে রয়েছে বড় একটা দোলনা, আর সেই দোলনা থেকে একটু সামনে যেতেই খুব সুন্দর একটা সুইমিং পুল। সেই সুইমিং পুলের ওই পাশে রয়েছে হেলান দিয়ে বসে থাকার জন্যে চেয়ার, তার ওপর ছায়া হয়ে দাঁড়িয়ে আছে বড় একটি ছাতা। সব মিলিয়ে যেন কোনো অসাধারণ সুন্দর পার্কে চলে এসেছে বর্ষা। বর্ষা সবকিছু সূক্ষ্মভাবে দেখে ওর বাবাকে উদ্দেশ্য করে বলে উঠল, আব্বু চাচ্চুরা এত বড়লোক? ওনাকে দেখে তো কখনো এমন মনে হয়নি। বাড়িটা কি সুন্দর, যেন রাজপ্রাসাদ। হ্যাঁ রে মা, তোর চাচ্চুর মনে কোনো অহংকার নাই। এতটা বড়লোক হওয়া সত্ত্বেও দেখ একদম সাধারণ হয়ে চলে। আচ্ছা চল এবার ভিতরে যাই, কতদিন হলো ওকে দেখি না। আব্বু তুমি ভিতরে যাও, আমি একটু এখানে থাকি না আব্বু, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে থাক, কিন্তু একদম বাইরে কোথাও যাবি না, অপরিচিত জায়গা। যাব না আব্বু, তুমি যাও, আমি এখানেই আছি। বর্ষাকে রেখে আশরাফ খান ভিতরে চলে যায়। আর বর্ষা গিয়ে বসে পড়ে দোলনায়। দোলনায় দোল খেতে খেতে খলখলিয়ে হাসছে বর্ষা। হঠাৎ দোল খেতে খেতে বর্ষার চোখ পড়ে একটা বড় লাল টকটকে গোলাপের দিকে। বর্ষার লাল গোলাপ খুব পছন্দ। তাই গুটি গুটি পায়ে এগিয়ে যায় গোলাপটার কাছে। যখনই ফুলটা তুলতে যাবে তখনই সামনে দেখে একটা সাইনবোর্ডে বড় বড় করে লেখা, যে তুলবে ফুল তার ছিঁড়ব চুল।
এমন অদ্ভুত লেখা দেখে বর্ষা কিছুটা অবাক হয়ে মনে মনে ভাবে, আশ্চর্যের বিষয় তো আমি অনেক ফুল বাগানে দেখেছি লেখা থাকে ফুল ছেঁড়া বারণ বা নিষেধ। কিন্তু এটা আবার কেমন লেখা? মনে মনে কথাগুলো ভেবে আবার বর্ষা ভাবে এই ফুল ছিঁড়লে হয়তো চাচ্চু ওকে কিছু বলবে না। আর তাছাড়া ফুলটা দেখে নিজের লোভটাকেও সামলাতে পারছে না বর্ষা, তাই চট করে ফুলটা একটানে তুলে নেয়। তারপর ফুলটা নাকের কাছে ধরে জোরে একটা নিঃশ্বাস নিয়ে বলে, ওয়াও, যেমন দেখতে তেমন সুন্দর গন্ধ। কথাটা বলতেই নিজের চুলে টান অনুভব করে বর্ষা। কেউ একজন পিছন থেকে বর্ষার লম্বা চুলগুলোকে হাতের মুঠোয় শক্ত করে পেঁচিয়ে ধরে জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, রহিম চাচা, রহিম চাচা, কোথায় থাকো তোমরা সবাই? বাসার মধ্যে চোর ঢুকে ফুল চুরি করে নিয়ে যাচ্ছে, দেখতে পাও না নাকি? মেঘের ডাক শুনে দৌড়ে আসে গেটম্যান রহিম চাচা। রহিম চাচাকে দেখে মেঘ আবারও চিল্লিয়ে বলে, রহিম চাচা, তোমায় কি গেটে পাহারা দেওয়ার জন্যে রাখা হয়েছে নাকি ঘুমানোর জন্যে? এখন আমি না আসলে কি হতো বলো তো? এই চোর, না না, চুন্নিটা তো ফুলসহ আরও কত কি চুরি করে নিয়ে যেত, তার কোনো হিসাব নাই। কত বড় সাহস এই চুন্নির আমার ফুলে হাত দিয়েছে। ফুল ছিঁড়েছে, এবার আমিও এই চুন্নির চুল ছিঁড়ব। কে এই চুন্নি, যার এত সাহস? ছোট স্যার, আপনি ভুল বুঝতাছেন, এইডা চোর না, এইডা আপনার আশরাফ আঙ্কেলের মাইয়া বর্ষা। ঈশ্বর সোনারে ছাইরা দেন ছোট স্যার, উনি কান্না করতাছেন। দারোয়ানের কথা শুনে বর্ষার চুল ছেড়ে দিয়ে বর্ষাকে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করাই মেঘ। তারপর পা থেকে মাথা পর্যন্ত দেখে, ধবধবে ফর্সা গায়ের রং, 55 হাইট, বড় বড় হরিণী চোখ, কোমর অবধি লম্বা লম্বা চুল, গায়ে হলুদ রঙের একটা থ্রিপিচ পরা, হাতে চিকন চিকন হলুদ রঙের কাচের চুড়ি, কানে হলুদ রঙের পাথরের দুল, চোখের কাজলটা কান্না করার কারণে লেপটে গেছে কিছুটা। বর্ষাকে দেখে মেঘ হাঁ করে তাকিয়ে আছে। বর্ষা যে কান্না করছে সেদিকে মেঘের কোনো খেয়ালই নাই। সে বর্ষাকে দেখতেই ব্যস্ত। হঠাৎ দারোয়ানের ডাকে ঘোর কাটে মেঘের। ছোট স্যার, ও ছোট স্যার, বর্ষা ম্যাডাম, ওরে থামান, হেও তো কানতে কানতে চোখ লাল করে ফেলল। বড় স্যার জানতে পারলে রাগারাগি করবেন। দারোয়ানের কথা শুনে মেঘ কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, ও বর্ষা হোক বা বৃষ্টি, তাতে আমার কিছু যায় আসে না। ওর সাহস হয় কি করে সাইনবোর্ডে লেখা থাকা সত্ত্বেও আমার গাছের ফুল ছেঁড়ার? শাস্তি তো ওকে পেতেই হবে। মেঘের কথা শুনে রাগ উঠে যায় বর্ষার। বর্ষা চোখ মুছে তাকায় মেঘের দিকে। লাল ফর্সা গায়ের রং, 5 ফিট 11 ইঞ্চি হাইট, চুলগুলো অনেক সুন্দর ও সিল্ক, বেশ স্বাস্থ্যবান, দেখে মনে হচ্ছে যেন নিয়মিত জিম করে। মেঘকে ভালোমতো দেখে নিয়ে বর্ষা রাগী গলায় বলল, ওই কি শাস্তি দিবেন আপনি হুমম? কে আপনি যে আমায় শাস্তি দিবেন? আপনাকে তো আমি শাস্তি দেওয়াবো চাচ্চুকে দিয়ে। আপনি কোনো সাহসে আমার চুল ধরেছিলেন? কোথাকার কোনো কুম্ভভূত আপনি? এই মেয়ে, এই তোর সাহস তো কম নয়। তুই মেঘ চৌধুরীর ওপর কথা বলছিস, তাও আবার মেঘ চৌধুরীর বাড়িতে দাঁড়িয়ে মেঘ চৌধুরীর গাছের ফুল ছিঁড়ে? তোকে তো আমি আজকে। এতটুকু বলতেই মেঘকে ধাক্কা দিয়ে সরিয়ে বাসার ভিতর দিকে দৌড় দেয় বর্ষা। মেঘ ভাবতেও পারেনি বর্ষা এমন কিছু করবে। বর্ষা বাসার দরজার কাছে দাঁড়িয়ে পিছনে ঘুরে বলে ওঠে, তোকে তো আমি দেখে নিব মিস্টার মেঘ চৌধুরী ওরফে কুম্ভভূত। এই বর্ষার চুলে হাত দেওয়ার মজা তুইও বুঝবি, খাটাস একটা।
কথাটা বলেই ভিতর দিকে দৌড় দিল বর্ষা। বর্ষার এমন কাণ্ড দেখে আর কথা শুনে অবাক হয়ে গেল মেঘ। আর মনে মনে বলল, কি মেয়ে রে বাবা, দেখতে যেমন মিষ্টি আচরণ তার চাইতে হাজারগুণ ঝাল। মেঘ চৌধুরীকে চ্যালেঞ্জ, তাই না? এবার তুমিও বুঝবা বর্ষা নাকি সরিষা। এই মেঘ কি করে। জানালার ধারে বসে কথাগুলো মনে পড়তেই আনমনে হেসে উঠল বর্ষা। প্রথম পরিচয়টা ওদের এভাবে ঝগড়া দিয়েই শুরু হয়েছিল সেদিন। হঠাৎ মায়ের ডাকে ঘোর কাটে বর্ষার। বর্ষা, এই বর্ষা, দরজাটা খোল, দেখ কে এসেছে। মায়ের ডাক শুনে দরজা খুলে দেয় বর্ষা। আর দরজা খুলতেই সামনে দেখতে পায় মেঘ বাঁকা হেসে ওর দিকে তাকিয়ে আছে। সাদা টি শার্ট, ব্লু জিন্স, চোখে সানগ্লাস, হাতে দামি ওয়াচ, সিল্ক চুলগুলো বাতাসে হালকা উড়ছে। আর মুখের বাঁকা হাসিতে যেন একদম কিলার লুকে দাঁড়িয়ে আছে মেঘ। গত 1 বছর পরে মেঘকে এভাবে দেখে যেন হুঁশ হারিয়ে গেছে বর্ষার। বর্ষা দরজা খুলেই মেঘের দিকে হা করে তাকিয়ে আছে। বর্ষাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মেঘ গলা ঝাড়ি দিয়ে বর্ষার মায়ের উদ্দেশ্যে বলল, আন্টি আপনি যান, আমি বর্ষার সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা বাবা, তুমি থাকো, আমি দেখি ওদিকটা সামলাই, তোমাদের বিয়ের জন্যে কত কাজ পড়ে আছে। কথাটা বলেই হাসি দিয়ে চলে গেলেন বর্ষার মা। বর্ষার মা চলে যেতেই বর্ষাকে পাশ কাটিয়ে রুমে ঢুকে পড়ল মেঘ। তারপর চোখের সানগ্লাসটা খুলে মাথার সাথে আটকে রাখতে রাখতে বর্ষার উদ্দেশ্যে বলল, কি খবর রে তোর মিস সরিষা। মেঘের মুখে সরিষা কথাটা শুনে আজ আর রাগ হচ্ছে না বর্ষার। বর্ষা লজ্জা মাখা হাসি দিয়ে মাথা নিচু করে বলল, হুমম ভালো, তুই কেমন আছিস মেঘ ভাইয়া। বর্ষার কথা শুনে বাঁকা হেসে বিছানায় বসতে বসতে মেঘ বলল, হঠাৎ আমায় দেখে এত লজ্জা পাচ্ছিস যে। আমি তো ভেবেছিলাম সেদিনের ঘটনার পর তুই আমায় দেখলেই সেদিনের মতো শুধু থাপ্পড়ি মারতে চাইবি। বাট এখানে তো দেখছি সব পুরো উল্টো। কি ব্যাপার বলতো। মেঘ ভাইয়া, আমি আসলে। এতটুকু বলে আর কিছু বলতে পারল না বর্ষা। তার আগেই মেঘ বলে উঠল, তোর কোনো কথা শুনতে চাই না এখন। তুই থাক, আমি সবার সাথে দেখা করে আসছি। বাকি কথা না হয় বাসর ঘরেই হবে, কি বলিস। কথাটা বলেই বর্ষাকে একটা চোখ টিপ মেরে রুম থেকে বেরিয়ে গেল মেঘ। বর্ষা মেঘের কথার অর্থ কিছুই বুঝতে পারছে না। মেঘ ওর ওপর রেগে আছে নাকি আগের মতোই ওকে ভালোবাসে সেটা ভেবে পাচ্ছে না বর্ষা। দেখতে দেখতে চলে এলো সেই কাঙ্ক্ষিত দিন। বর্ষা আর মেঘের বিয়ে হয়ে গেল সবার উপস্থিতিতে। বিদায় বেলা বর্ষার হাত মেঘের হাতে তুলে দিয়ে আশরাফ খান বললেন, মেঘ বাবা, আমার একমাত্র মেয়ে, আমার ঘরের লক্ষ্মী, আমার কলিজার টুকরাকে আজ তুলে দিলাম আমি তোমার হাতে। তুমি ওকে যত্ন করে রেখো। কখনো কষ্ট পেতে দিও না আমার মেয়েটাকে। আজ থেকে আমার বর্ষার সব দায়িত্ব তোমার। তুমি আমায় কথা দাও বাবা, তুমি সারা জীবন আমার মেয়েটার পাশে থাকবে, ভালোবাসবে ওকে, কখনো ওকে ছেড়ে যাবে না। আশরাফ খানের কথা শুনে মেঘ বর্ষার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, আপনি চিন্তা করবেন না আঙ্কেল। আমি থাকতে বর্ষাকে কেউ কষ্ট দিতে পারবে না। ওর জীবনটা নতুনভাবে গড়ে দিতেই আমি ওকে বিয়ে করলাম। আর ওকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আজ থেকে আমিই তো ওর জীবনটা বদলে দিব আঙ্কেল। মেঘ কথাগুলো ভালো করে বললেও বর্ষার কেমন জানি অস্বস্তি হতে লাগলো মেঘের কথায়।
সাথে মেঘ ওর হাতের খুব বাজেভাবে স্পর্শ করছে, যাতে করে হাতে খুব ব্যথা অনুভব করছে বর্ষা। কিন্তু মুখে কিছু বলছে না। সকলের থেকে বিদায় নিয়ে মেঘের বাসায় চলে এলো বর্ষা। মেঘের মা ছোটবেলায় মারা যাওয়ায় মেঘদের বাড়িতে মেঘের বাবা আহসান চৌধুরী আর বর্ষা ছাড়া আর কেউ নেই। বাসর ঘরে বসে আছে বর্ষা। অনেক সুন্দর করে রুমটা সাজানো হয়েছে শুধু লাল গোলাপ দিয়ে। দেখে মনে হচ্ছে যেন কোনো গোলাপ বাগানে বসে আছে বর্ষা। পুরো রুমটা চেয়ে দেখছে আর খুশিতে মনটা ভরে যাচ্ছে বর্ষার। সবকিছু যেন স্বপ্নের মতো লাগছে ওর কাছে। মেঘ বাসর ঘরে ঢুকবে ঠিক সেই মুহূর্তে আহসান চৌধুরী মেঘকে ডেকে বলল, দাঁড়াও মেঘ, তোমার সাথে আমার কিছু কথা আছে। বাবার ডাকে অবাক হয়ে পিছনে তাকিয়ে মেঘ বলল, কি কথা আব্বু? যে এই মুহূর্তেই আমায় বলতে চাও তুমি? আমার সাথে আমার রুমে আসো মেঘ। কথাটা বলেই নিজের রুমের দিকে হাঁটা দিলেন আহসান চৌধুরী। আহসান চৌধুরীর এমন আচরণে কিছুটা অবাক হয়ে পিছু পিছু যেতে লাগল মেঘ। আহসান চৌধুরীর রুমে যাওয়ার পর আহসান চৌধুরী দরজা লাগিয়ে মেঘের দিকে ঘুরে বলতে শুরু করল, আমি খুব ভালো করেই জানি মেঘ, বর্ষাকে যে মানুষটা কিডন্যাপ করে নিয়ে গিয়ে জোর করে কাবিননামায় সই করিয়ে বিয়ে করেছে সে আর কেউ নয়, সে তুমি। আর তুমি বর্ষার বিয়ের দুদিন আগে দেশে ফিরেছ সেটাও আমার অজানা নয়। তুমি ইচ্ছা করে বর্ষার নামে কলঙ্ক ছড়িয়েছ, ওর বিয়ে ভেঙেছ সেটাও আমি জানি। তবে আমি এটা জানি না যে তুমি কেন ওর সাথে এমন করেছ। কিন্তু আমি আমার ছেলেকে বিশ্বাস করি। তাই আমি কখনোই চাই না আমার ছেলে ভালো মানুষের আড়ালে কোনো অমানুষ হয়ে থাকুক। তুমি যখন ওই বাড়ি থেকে বিদায়ের সময় আশরাফের কাছে বর্ষার ব্যাপারে কথাগুলো বলছিলে তখন আর কেউ না বুঝলেও আমি বুঝতে পেরেছি তোমার কথাগুলোয় ভালোর আড়ালে রাগ লুকিয়েছিল। তুমি অবশ্যই কোনো না কোনো কারণে বর্ষার সাথে খুব খারাপ কিছু করতে চাইছ। আমি জানি তুমি বর্ষাকে ভালোবাসো, কিন্তু কি কারণে তুমি বর্ষা মায়ের সাথে এমন করছো সেটা আমি জানি না। তবে শুনে রাখো মেঘ, বর্ষার ওপর তুমি যদি কোনো প্রকার অন্যায় বা অত্যাচার করো আমি কিন্তু ছেলে বলে তোমায় ছেড়ে দিব না। তুমি যেমন আমার একমাত্র ছেলে তেমনি বর্ষাও আমার বৌমা নয়, আমার মেয়ে। তাই আমার মেয়ের যদি তোমার জন্যে কোনো প্রকার কষ্ট হয় আমি কিন্তু সেটা মেনে নিব না। আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছ মেঘ। এখন তুমি নিজের রুমে যেতে পারো। মনে রেখো একটি মেয়ে নিজের সর্বস্ব ত্যাগ করে একটা ছেলের ঘরে বউ হয়ে আসে। তাই তার কোনো প্রকার কষ্ট যেন না হয় তার দায়িত্ব কিন্তু ছেলেটারই নিতে হয়। আহসান চৌধুরীর কথাগুলো এতক্ষণ মাথা নিচু করে সব শুনছিল মেঘ। তারপর কোনো উত্তর না দিয়েই চলে যেতে নিল মেঘ। আর তখনই আহসান চৌধুরী মেঘকে আবারও ডেকে বলল, আরেকটা কথা মেঘ, আমি কাল সকালে বিজনেসের কাজে দেশের বাইরে যাচ্ছি। আমি ফিরতে ফিরতে 3 মাস পর হয়তো দেশে ফিরব। আমি যেন দেশে ফিরে আমার বর্ষা মাকে সুখী দেখতে পাই তোমার সাথে। কথাটা মনে রেখো। বাবার কথা শুনে কোনো উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে এলো মেঘ। তারপর বাইরে বেরিয়ে একটা ডেভিল হাসি দিয়ে মনে মনে বলল, তুমি তো আমার কাজটা আরো বেশি সহজ করে দিল আব্বু। তুমি 3 মাস বাসায় থাকবে না, বর্ষা আর আমি একা থাকব, এর চাইতে ভালো সুযোগ আর কি হতে পারে। কথাগুলো ভেবেই বড় একটা গোলাপ হাতে নিজের রুমের দিকে হাঁটা শুরু করল মেঘ। এদিকে প্রায় 2 ঘন্টা হলো বাসর ঘরে একা একা বসে আছে বর্ষা মেঘের অপেক্ষায়।
এতক্ষণ এক টানা বসে থাকার কারণে কোমরে কিছুটা ব্যথা অনুভব হচ্ছে ওর। হঠাৎ দরজা লাগানোর শব্দে ঘোর কাটে বর্ষার। মেঘকে রুমে আসতে দেখে সালাম দেয় বর্ষা। মেঘ বর্ষার সালামের উত্তর নিয়ে বর্ষার পাশে এসে বসে বর্ষার মাথার ঘুমটাটা সরিয়ে বর্ষার থুতনিতে হাত রেখে মুখটা একটু উঁচু করে ধরে বলে, এমন সং সেজে বসে আছিস কেন রে সরিষা? তোকে কি আমি আজকে প্রথম দেখছি? মেঘের এমন কথা শুনে অবাক হয়ে মেঘের দিকে তাকায় বর্ষা। বর্ষাকে অবাক হতে দেখে বর্ষার দিকে হাতের ফুলটা এগিয়ে দিয়ে মেঘ বলে, তুই গোলাপ খুব পছন্দ করিস তাই না রে সরিষা? এই নে এটা তোর জন্যে, বাসর ঘরে বউকে কিছু দিব না তা কি হয় বল? ডেভিল হেসে। মেঘের কথাগুলো কেন জানি খুব অস্বস্তি লাগছে বর্ষার। তবুও হাত বাড়িয়ে মেঘের হাত থেকে গোলাপ ফুলটা নিতে যায় বর্ষা, আর তখনই বর্ষার দুটি আঙ্গুলে গোলাপের কাঁটা ঢুকে অনেকটা কেটে যায়। বর্ষা শব্দ করে হাতটা সরিয়ে নেয়। গলগল করে রক্ত পড়তে থাকে বর্ষার আঙ্গুল থেকে। বর্ষার আঙ্গুলে রক্ত দেখে মেঘ ফুলটা টেবিলের ওপর রেখে বলে, ঈষৎ খুব লেগেছে তাই না রে? আসলে কি বলতো, কথায় আছে না গোলাপ তুলতে গেলে কাটা খেতে হয়, তোরও ঠিক তাই হয়েছে। তুই বস, আমি মলম লাগিয়ে দিচ্ছি। কথাটা বলেই উঠে গেল মেঘ। একটু পর কিছু একটা হাতে করে এনে বর্ষার কাটা হাতটা শক্ত করে ধরে তাতে লাগিয়ে দিল। মেঘের হাতের জিনিসটা কাটা জায়গায় লাগানোর সাথে সাথে জ্বালা পড়ায় চিৎকার করতে নিল বর্ষা। আর তখনই মেঘ বর্ষার মুখটা চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, খবরদার বলছি, চিৎকার করবি না একদম। চিৎকার করলে তুই ভাবতেও পারবি না আমি তোর সাথে ঠিক কি করব। খুব জ্বালা করছে তাই না রে? করবেই তো, কারণ এটা তো মলম নয়, এটা তো মরিচের গুঁড়া লাগিয়ে দিয়েছি আমি। খুব শখ না তোর আমার মতো বড়লোক ছেলের বউ হওয়ার? আজ থেকে তোর জীবনটা নরকে পরিণত করার দায়িত্ব আমার। যতটা কষ্ট গত 1 বছর ধরে আমি তোর জন্যে পেয়েছি, তা সুধে আসলে তোর থেকে আদায় করব আমি। আজকের এটা তো শুধু নমুনা ছিল মাত্র। নিজেকে প্রস্তুত কর আগামীর জন্যে। কথাগুলো বলে বর্ষার মুখটা ছেড়ে দিল মেঘ। বর্ষার দুচোখ বেয়ে গড়িয়ে পড়ছে অঝোর ধারায় পানি। হাতের কাটা জায়গাটায় যেন কেউ আগুন লাগিয়ে দিয়েছে। গলা কাটা মুরগির মতো ছটফট করছে বর্ষা, কিন্তু মেঘের ভয় চিৎকার করতে পারছে না ও। বর্ষা মেঘের সামনে থেকে নেমে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। তারপর কলের নিচে নিজের হাতটা ধরে পানি দিয়ে ধুতে লাগলো আর অঝোরে কাঁদতে লাগলো। চলবে।